আজকে আমাদের কম্প্রেসিবিলিটি অফ সয়েল টপিকসের 3 নম্বর লেকচার। তো 3 নম্বর লেকচারটার আলোচনা শুরু করার আগে 2 নম্বর লেকচারটা কিছু কন্টিনিউশন করে আমি শুরু করতে চাচ্ছি, কারণ 2 নম্বর লেকচারে আমাদের খুবই ফান্ডামেন্টাল কিছু বিষয় আলোচনা করা হয়েছিল, যেটা আমাদের অল থ্রো কম্প্রেসিবিলিটি অফ সয়েল টপিকসের জন্য প্রয়োজন হবে। তো সেটা ছিল আমাদের নর্মালি কনসোলিডেটেড সয়েল অথবা ওভার কনসোলিডেটেড সয়েলের ডেফিনেশন বা এটার মিনিং থেকে। আমি এটা ডিটেলে যাব না, কারণ গত ক্লাসে এগুলো ডিটেল আলোচনা করা হয়েছিল। তো নর্মালি কনসোলিডেটেড সয়েল হলো আমার প্রেজেন্ট কোন একটা পার্টিকুলার সয়েলের প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার যদি তার লাইফ টাইমের ম্যাক্সিমাম হয়। দ্যাট মিনস বর্তমানে সামহাও আমি 8-10 ফিট নিচ থেকে একটা সয়েল কালেক্ট করলাম, তার উপরে বর্তমানে আমি গামা এজ করে দেখলাম 100 কেপিএ লোড কাজ করতেছে। এখন এই 100 কেপিএ যদি তার লাইফ টাইমের ম্যাক্সিমাম হয়, তার মানে বর্তমানে 100 কাজ করছে এবং সে লাইফে কখনোই 100-এর বেশি সয়েল মানে স্ট্রেস বিয়ার করতে হয়নি, তখন আমি সেই সয়েলটাকে বলবো নর্মালি কনসোলিডেটেড সয়েল। আর ওভার কনসোলিডেটেড সয়েল হলো যদি আমার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারের চাইতে অতীতে বেশি প্রেশার থেকে থাকে। কখন সেটা আমার জানা দরকার নেই, বাট বেশি ছিল। ফর এক্সাম্পল, আগেরটার সাথে যদি আমি একটু ম্যাচ করে বলি, যে আমরা একটা পার্টিকুলার সয়েলকে যে কোনো একটা ডেপ থেকে কালেক্ট করলাম, করে গামা এজ করে দেখলাম বর্তমানে তার উপর 100 কেপিএ পরিমাণ স্ট্রেস কাজ করতেছে, কিন্তু সামহাউ আমরা বের করলাম, এটা টেকনিকটাও গত ক্লাসে দেখানো হয়েছিল, যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই সয়েলটা কোনো না কোনো সময় 100-এর চাইতে বেশি, 150-200 হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, একটা স্ট্রেসে ছিল। তাহলে বর্তমান প্রেশার তার লাইফ টাইমের ম্যাক্সিমাম না, তাহলে এই ধরনের সয়েলকে আমরা ওভার কনসোলিডেটেড সয়েল বলি। আর প্রি কনসোলেশন প্রেশারটা হলো লাইফ টাইমের ম্যাক্সিমাম প্রেশার। দ্যাট মিনস সয়েল যদি নর্মালি কনসোলিডেটেড হয়, তাহলে বর্তমান প্রেশার সর্বোচ্চ, তার মানে বর্তমান প্রেশারই সয়েলের প্রি কনসোলেশন প্রেশার। আর সয়েল যদি ওভার কনসোলিডেটেড হয়, তাহলে অতীতে যে প্রেশারটা সর্বোচ্চ ছিল সেটাই হলো তার প্রি কনসোলেশন প্রেশার, এবং এটাকে সিগমা সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা কিভাবে বের করা যায় সেটা গত দিনও আলোচনা করা হয়েছিল ফিগার 11.13 এর মাধ্যমে, যে আমার একটা গ্রাফ করে বাইসেক্টস করে স্লোপ করে সিগমা সি এর ভ্যালু বের করা যায়, এবং এই সিগমা সি এর ভ্যালুর উপর বেস করে এই সিগমা সি এর ভ্যালু আমি যেখান থেকে সয়েল কালেক্ট করেছি সেখানকার গামা এজ করে তার সাথে কম্পেয়ার করে নিতে হয়। কম্পেয়ার করে যদি একই রকম ভ্যালু আসে তখন আমরা বলি নর্মালি কনসোলিডেটেড সয়েল, আর যদি বেশি চলে আসে সিগমা সি এর ভ্যালু প্রেজেন্ট প্রেশারের চেয়ে, তখন আমরা তাকে ওভার কনসোলিডেটেড সয়েল বলি। তো ওভারঅল এই আলোচনাগুলো ছিল। আর এছাড়া আমরা গত দিন ফিগার 11.12 দিয়েও যে একটা সয়েলকে কখন আমরা ইলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়ালস কেন বলি সয়েলকে, সেটার ডিটেল আলোচনা করা হয়েছিল। তো ওটা আমি আর কন্টিনিউ করব না আজকে। আজকে আমি ফিগার 11.12 দিয়ে আরেকটা বিষয় একটু আলোচনা আনতে চাচ্ছি, সেটা হলো আমরা এর আগে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা সয়েলকে যখন টেস্ট করি, কনসোলিডেশন টেস্ট করি, একদম টেস্টের শুরুর অংশটা কম্পারেটিভলি ফ্ল্যাট থাকে, তারপরের অংশটা স্টিভ হয়ে যায়। সেটা আমি প্র্যাকটিক্যালি আমার সয়েলটা নর্মালি কনসোলিডেটেড হোক আর ওভার কনসোলিডেটেড হোক, তার এই বিহেভিয়ারটা হয়। তার মানে এটাকে যদি আমি সামহাউ ভাগ করে ফেলি, তার মানে এই পোর্শনটুকুতে আমার টেস্টের এই পোর্শনটুকুতে সয়েলের বিহেভিয়ারটা হয় অ্যাজ এ ওভার কনসোলিডেট, আর কম্পারেটিভলি স্টিভ অংশ যেটা থাকে এখানে আমার বিহেভিয়ারটা হলো অ্যাজ এ নর্মালি কনসোলিডেট। উপরের ফ্ল্যাট অংশটা তার বিহেভিয়ার হলো ওভার কনসোলিডেট, আর নিচের অংশটা হলো গিয়ে নর্মালি কনসোলিডেট। এখন প্রশ্ন জাগতেই পারে যে আমার তো প্র্যাকটিক্যালি সয়েলটা নর্মালিও কনসোলিডেট হতে পারে, তাহলে নর্মালি কনসোলিডেট হলে আবার তার এই ফ্ল্যাট অংশটা কেন আসবে, যেটা ওভার কনসোলেশনকে রিপ্রেজেন্ট করে। এখন এটার কথাটা হলো, আমি ল্যাবে যখন একটা সয়েলকে টেস্ট করব, সে সব সময় শুরুতে ওভার কনসোলেশন বিহেভিয়ার দেখাবে এবং সে তারপরে নর্মালি কনসোলেশন বিহেভিয়ার দেখাবে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে আমার ল্যাবে কেন একটা পার্টিকুলার সয়েল শুরুতে ওভার কনসোলেশন দেখাবে। বিষয়টা হলো, আমি একটা সয়েলকে যদি সামহাও কালেক্ট করে নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি একটা পার্টিকুলার ডেপ থেকে আমি একটা পার্টিকুলার সয়েলকে কালেক্ট করে নিয়ে আসলাম। এখন এই সয়েলের উপরে আমার তো প্র্যাকটিক্যাল ফিল্ডে গামা এইচ করে একটা প্রেশার কাজ করছিল, 20, 30, 40 হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, একটা স্ট্রেস তো কাজ করছিল। কিন্তু ল্যাবে এনে যখন আমি টেস্টটা শুরু করছি, মাত্র শুরু করব, একেবারে এই যে আমার এ লোকেশন যেটা মাত্র শুরু করব টেস্টটা, তখন তো তার উপরে প্রেশার হলো অ্যাটমসফেরিক প্রেশার। তার মানে
বর্তমানে তার উপরে প্রেশারটা তাহলে আমি ধরে নিচ্ছি 0, কিন্তু তাকে যখন আমি ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ে আসছিলাম তাহলে তখন তো তার উপরে কোনো না কোনো প্রেশার ছিল। তাহলে ওই অবস্থার সাথে যদি আমার ল্যাবের টেস্টের শুরুর অবস্থাকে চিন্তা করি তাহলে তো আমার সয়েল ওভার কনসোলিডেট। কারণ ওভার কনসোলেশনের শর্ত হলো প্রেজেন্ট প্রেশার যদি লাইফ টাইমের ম্যাক্সিমাম না হয়। সো আমি যখন টেস্টটা শুরু করছি তো শুরু করার সময় প্রেজেন্ট প্রেশার 0, কিন্তু সে ফিল্ডে তো একটা প্রেশার ছিল। এখন নর্মালি কনসোলিডেট হোক আর ওভার কনসোলিডেট হোক তার উপর তো একটা ওভারবার্ডেন প্রেশার ছিল, বর্তমানে তো সেটা নেই। তার মানে আমার সয়েল নর্মালি কনসোলিডেট হোক আর ওভার কনসোলিডেট হোক, ল্যাবে যখন আমি তার টেস্ট করা শুরু করব সে একদম শুরুর দিকে ওভার কনসোলিডেটেড বিহেভিয়ার দেখে একটা কম্পারেটিভলি ফ্ল্যাট অংশ দেখাবে। আর তারপরে যখন আমি ফিল্ডের যে ভ্যালুটা, ফর এক্সাম্পল ফিল্ডে গামা এইচ করে যাচ্ছিল সেই ভ্যালু, অথবা যদি সয়েল ওভার কনসোলিডেট হয় তাহলে তার প্রি কনসোলেশন প্রেশারটা যখন এক্সিট করে যাবে তারপরে কম্পারেটিভলি স্টিভ হয়ে নর্মালি কনসোলেশন বিহেভিয়ার দেখাবে। সো এখান থেকে আমরা যে বিষয়টা সম্পর্কে আইডিয়া পেলাম যে আমাদের প্র্যাকটিক্যালি সয়েল নর্মালি কনসোলিডেট হোক আর ওভার কনসোলিডেট হোক, ল্যাবে যখন আমি এই সয়েলটাকে টেস্ট করব তার শুরুর দিকের বিহেভিয়ার হবে অ্যাজ এ ওভার কনসোলিডেট এবং তারপরে সে হবে নর্মালি কনসোলিডেট। ওকে, তাহলে আমি পরবর্তী যে আজকের ক্লাসের আলোচনার যে বিষয়টা আছে সেখানে চলে যাই। সেটা হলো আর্টিকেল 11.7 এর আন্ডারে এখানে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমরা ল্যাবের যে কনসোলিউশন কার্ভটা তৈরি করি সেই কনসোলিউশন কার্ভের একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, অথবা আমরা যে ল্যাবে টেস্ট করি সেই ল্যাবে আমরা এক্সাক্ট সেটেলমেন্টের ভ্যালু বের করতে পারি না, এটা আরো ইফিশিয়েন্ট টেস্ট করা ভ্যালু বের করা যায়, সে ভ্যালু বের করার মেথড এবং সেই মেথডটা কেন বের করব তার অ্যাপ্লিকেশন কি সেটা নিয়ে আলোচনা করব। তো এই আর্টিকেল 11.7 এর আন্ডারে আমরা নরমালি কনসোলিডেটেড সয়েলের জন্য একবার দেখব, ওভার কনসোলিডেটেড সয়েলের জন্য দেখব। অলমোস্ট নরমালি কনসোলিডেটেড সয়েল এবং ওভার কনসোলিডেটেড সয়েলের জন্য আমাদের এই কাজটা অলমোস্ট 70-80 বা মোর দ্যান 80% আসলে সেমই থাকবে এবং তাদের অ্যাপ্লিকেশনটাও অলমোস্ট সেম। ওকে, এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই যে ফিগার 11.14টা একটু বুঝতে হবে। 11.14 অ্যাকচুয়ালি 11.14 যে গ্রাফটা আমরা দেখছি, আমরা শুরুতে অ্যাকচুয়ালি নরমালি কনসোলিডেটেড সয়েলের জন্য দেখছি। তো এখানে আমাদের মেইন টার্গেট, এখানে তিনটা গ্রাফ আছে 1 2 3, 1 2 3। এই 2 নম্বর কার্ভ যেটা, এই 2 নম্বর কার্ভটাই হলো ল্যাবের কার্ভ। তার মানে ল্যাবে একটা সয়েলকে এনে যদি আমরা টেস্ট করি, গত ক্লাসগুলোতে যেভাবে আলোচনা করা হয়েছিল সেইভাবে যদি আমরা টেস্ট করি তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা হলো আমাদের এই 2 নম্বর কার্ভটা, এই 2 নম্বর কার্ভটা জেনারেট হবে। ওকে, আচ্ছা, আর 3 নম্বর কার্ভটা এটা আমাদের জন্য খুব একটা এই মুহূর্তে প্রয়োজন নেই, এটাকে রিমোল্ডেড স্পেসিমেন বলে। যে সয়েল তো আসলে আনডিস্টার্ব সয়েল দিয়ে টেস্ট করার কথা, বাট ওইটাকে আবার ভেঙে আনডিস্টার্বের কাছাকাছি করে টেস্ট করা যায়। সো 3 নম্বর কার্ভটা আমাদের এই আলোচনার জন্য খুব একটা প্রয়োজন নেই, সো এটাকে আমি আপাতত ইগনোর করার জন্য বলবো। সো এই 2 নম্বর কার্ভটা হলো কি আমাদের ল্যাবের কার্ভ, আমরা সয়েলটাকে ল্যাবে এনে যে টেস্ট করব সেই টেস্টের কার্ভটা হলো আমার ল্যাবরেটরি কনসোলিউশন কার্ভ। এবার 1 নম্বর কার্ভটা একটু দেখি। 1 নম্বর কার্ভটা হলো ভার্জিন কনসোলিউশন কার্ভ। তো এখন আমাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা হলো আমরা ল্যাবে যে 2 নম্বর কার্ভটা পাবো এই 2 নম্বর কার্ভটাকে কিছু মেকানিজম অ্যাপ্লাই করব, মেকানিজম অ্যাপ্লাই করে 1 নম্বর কার্ভ কনভার্ট বা জেনারেট করব। সো 2 নম্বর কার্ভকে ব্যবহার করে 1 নম্বর কার্ভ তৈরি করব এবং সেই 1 নম্বর কার্ভকে বলতেছে ভার্জিন কনসোলিউশন কার্ভ। তো এখন শুরুতেই আসলে আমি তাহলে একটু আলোচনা করে নেই ভার্জিন কনসোলিউশন কার্ভ বলতে আমরা কি বুঝতেছি এবং ভার্জিন কনসোলিউশন কার্ভটা কেন লাগবে সেটা কিভাবে তৈরি করতে হয় সেই আলোচনার পরে আমি আসলে এটার প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে কথা বলবো। তো প্রথমেই ডেফিনেশনটা বা অ্যাকচুয়ালি মিনিংটাই যদি চলে আসি, ভার্জিন কনসোলিউশন কার্ভটা কি? আমরা সবাই ডিস্টার্ব স্যাম্পল আনডিস্টার্ব স্যাম্পলের বিষয়টা জানি। তো একটা পার্টিকুলার সয়েল আমরা যখন কম্প্রেসিবিলিটি টেস্ট করি বা কনসোলিউশন টেস্ট করি সেটার জন্য আমাদের আনডিস্টার্ব সয়েলের প্রয়োজন হয়। সো আনডিস্টার্ব সয়েল যখন আমরা কালেক্ট করি অনেক প্রিকশন অ্যাকচুয়ালি মেজার নিতে হয় আর কি। প্রিকশন নেওয়ার পরেও সামহাও সয়েল কিছু না স্লাইটলি কিছু না কিছু ডিস্টারবেন্স তার হয়ে যায়। সো ভার্জিন কনসোলিউশন কার্ভটা বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে সেটা হলো আমি যদি সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করে ল্যাবে এনে টেস্ট না করে
সামহাউ ফিল্ডেই যদি তার টেস্ট করতাম, ফর এক্সাম্পল আমি 20 ফিট নিচে থেকে সয়েল কালেক্ট করতেছি, আমি 20 ফিট নিচে যদি সয়েলটাকে টেস্ট করতাম, তার উপরে লোড অ্যাপ্লাই করতাম, তার সেটেলমেন্টটা ক্যালকুলেশন করতে পারতাম, তাহলে সয়েলটার যা বিহেভিয়ার হতো এবং তার ফলে যে কনসোলেশন কার্ভটা হতো সেটাই হলো গিয়ে আমাদের ভার্জিন কনসোলেশন কার্ভ। তো প্র্যাকটিক্যালি তো এটা আমাদের জন্য সম্ভব না, কারণ আমরা যখনই ল্যাবে নিয়ে আসি এই 2 নম্বর কার্ভটা হবে, আর ওই 20 ফিট সাইডে 15, 20, 25 ফিট নিচে গিয়ে আমাদের পক্ষে কনসোলেশন টেস্ট করাও সম্ভব না। সো এই জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি, যে টেকনিকটা অ্যাপ্লাই করে আমাদের ল্যাবের যে কার্ভটা, এই কার্ভটাকে আমরা মডিফাই করব, করে আমরা ভার্জিন কনসোলেশন কার্ভটা তৈরি করব। সো শুরুতেই আমি ভার্জিন কনসোলেশন কার্ভটা কি সেটা ডেফিনেশন বললাম বা মিনিংটা বললাম। এবার ভার্জিন কনসোলেশন কার্ভ কিভাবে তৈরি করে সে বিষয়টা আমি আলোচনা করব। আলোচনা হয়ে গেলে তারপর আমি এটার ইউজ নিয়ে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, তো প্রথমেই ভার্জিন কনসোলেশন কার্ভটা তৈরি করার জন্য আমরা বলে নিয়েছি যে আমাদের সয়েলটা নরমালি কনসোলিডেট, কিন্তু একটা সয়েল নরমালি কনসোলিডেট না ওভার কনসোলিডেট সেটা কিভাবে বের করতে হয় এটা আমরা অলরেডি আমাদের আগের যে টপিকসটা ছিল, আমাদের এই যে ফিগার 11.13-এ যে স্লোপ করে বাইসেক্টস করে সিগমা সি বের করে যে প্রসেসটা বের করার, সেই প্রসেসে অ্যাকচুয়ালি আমাদের শুরুতে বের করে নিতে হবে। বের করে আমাদের প্রথমে দেখতে হবে সয়েল নরমালি কনসোলিডেট না ওভার কনসোলিডেট। সো আমরা তো বলে নিলাম যে আমাদের সয়েলটাকে আমরা ধরে নিতেছি নরমালি কনসোলিডেট। সো নরমালি কনসোলিডেট সয়েল মানে হলো তার প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার হুইচ ইজ সিগমা নট ইজ ইকুয়াল টু দ্য প্রি কনসোলেশন প্রেশার লাইফ টাইম ম্যাক্সিমাম প্রেশার। সো প্রেজেন্ট প্রেশার এবং ম্যাক্সিমাম প্রেশার বোথ আর সেম, তার মানে গ্রাফে তারা একই পয়েন্টকে নোট করতেছে, আমার একই পয়েন্টকে তারা হিট করবে। এবার ই নট কিভাবে বের করতে হয় এটা আমাদের কম্প্রেসিবিলিটি বা কনসোলেশন টপিকস এর প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল লেকচার 1-এ, যে ভিভি বাই ভিএস সেখান থেকে এইচভি বাই এইচএস এইভাবে ক্যালকুলেশন করে ই নট, তার মানে আমি যখন স্যাম্পলটা মাত্র টেস্ট করা শুরু করব সেই মুহূর্তের ভয়েড রেশিওটাই হলো আমার ই নট। তাহলে এই ই নটটা আমরা বের করা অলরেডি আগে দেখে আসছি, তাহলে আমরা গ্রাফে ই নটের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আমার 2 নম্বর কার্ভটা তৈরি হয়ে যাবে ল্যাবের রেজাল্ট দিয়ে, আমি সিগমা নট সিগমা সি সমান এটাও বের হয়ে যাবে, আর ই নটটার ভ্যালু আমার জানা থাকবে। আচ্ছা, ই নটটার ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে 0.4 ই নটটাও আমার জন্য কি বের করা যাবে, কারণ ই নটটাকে আমি 100% ধরে নিব। তাহলে ই নটটা যদি আমার একটা বেঞ্চমার্ক হয় তাহলে তাকে 0.4 দ্বারা মাল্টিপ্লাই করে ই নটের ভ্যালু 0.8 হোক, 0.9 হোক, 0.75 হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, তাকে আমি 0.4 দ্বারা মাল্টিপ্লাই করব। 0.4 দ্বারা মাল্টিপ্লাই করে ফেললে আমার একটা ভ্যালু চলে আসবে, সেটাই হলো কি আমার 0.4 ই নট। এটাই হলো আমার 0.4 ই নট। তাহলে এবার যে কাজটা আমাদের করতে হবে, ই নট থেকে আমরা সরাসরি একটা হরিজন্টাল লাইন ড্র করব। ই নট থেকে সরাসরি আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব এবং আমরা 0.4 ই নট থেকে সরাসরি একটা হরিজন্টাল লাইন ড্র করব। ই নট থেকে একটা হরিজন্টাল লাইন, 0.4 ই নট থেকে একটা হরিজন্টাল লাইন। আর এখানে আমাদের সিগমা নট এবং সিগমা সি এর, দ্যাট মিন্স প্রি কনসোলেশন প্রেশার যেটা বের করেছি আমরা, এখান থেকে আমরা সরাসরি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। সরাসরি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তো ভার্টিক্যাল লাইন ড্র করলে যেটা হবে, ই নটের হরিজন্টাল লাইন এবং সিগমা সি এর ভার্টিক্যাল লাইন এরা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই যে জি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আর 0.4 ই নট থেকে যে হরিজন্টাল লাইনটা টেনেছিলাম, এই লাইনটা আমার 2 নম্বর কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যে পয়েন্টটাকে বলা হচ্ছে এফ। 0.4 ই নটের হরিজন্টাল লাইন 2 নম্বর কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে হুইচ ইজ এফ। আর আমার সিগমা সি এর ভার্টিক্যাল লাইন এবং ই নটের হরিজন্টাল লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে হুইচ ইজ জি। এই জি পয়েন্ট এবং এফ পয়েন্ট, এই জি পয়েন্ট এবং এফ পয়েন্টকে যদি আমরা যোগ করে দেই তাহলে যে কার্ভটা পাবো সেটাই হলো আমার 1 নম্বর কার্ভ বা ভার্জিন কনসোলেশন কার্ভ। সো এই যে প্রসেস যেটা দেখালাম, এই প্রসেসে আমরা ফার্স্টে ল্যাবের কার্ভ যেটা 2 নম্বর কার্ভ তৈরি করব। 2 নম্বর কার্ভটা তৈরি করে এই মডিফিকেশন প্রসেসের মধ্যে থেকে আমরা ভার্জিন কনসোলেশন কার্ভ বের করে ফেলতে পারবো। আর এই ভার্জিন কনসোলেশন কার্ভই হলো যে আমি যদি আমার পার্টিকুলার সয়েল স্যাম্পল কালেক্ট না করে ফিল্ডেই যদি আমি সামহাউ তার টেস্ট করতে পারতাম, তাহলে আমার যে ভ্যালুটা আসতো বা সয়েলের যে ক্যালকুলেশনের ভ্যালুটা আসতো সেটাই হলো আমার ভার্জিন কনসোলেশন। এখন হলো এটার ইউজটা কি। আচ্ছা, এটার ইউজটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল আকারে ধরে নিতেছি যে আমি একটা পার্টিকুলার প্রজেক্টে কাজ করতেছি। এখন এই প্রজেক্টে আমার ইন্ডিভিজুয়াল ফুটিং হয়তো আমি চিন্তা করতেছি।
সো ইন্ডিভিজুয়াল ফুটিং যদি চিন্তা করি আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট হয়তো বা অ্যাকর্ডিং টু কোড অ্যারাউন্ড 1 ইঞ্চির মতন, তার মানে আমার ফুটিংটা সর্বোচ্চ 1 ইঞ্চি পরিমাণ যদি সেটেল করে তাহলে আমি বলতে পারবো যে সেফ। এর চাইতে বেশি যদি আমার সেটেলমেন্ট হয়ে যায় তাহলে আমি বলবো আনসেফ, আমাকে এর চাইতে বেটার সয়েলে যেতে হবে। তো সাধারণত যদি ফ্লাকচুয়েশন না থাকে আমরা যত নিচের দিকে যাই তত ভালো সয়েল পাই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি 6 ফিট ডেপথে একটা পার্টিকুলার সয়েল নিলাম, 6 ফিট ডেপথে ফাউন্ডেশন অ্যানালাইসিস করে দেখলাম তার সেটেলমেন্ট হচ্ছে 2 ইঞ্চি, কিন্তু আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট 1 ইঞ্চি। ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল সার্কামস্টেন্সে যেটা হবে আমি 6 ফিটের জায়গায় যদি 8 ফিট 9 ফিট ডেপথে যাই তাহলে দেখা যাবে আমার সেটেলমেন্টটা 2 ইঞ্চির জায়গায় আরো কিছুটা কম হবে। আমি যত নিচের দিকে যাব কম্পারেটিভলি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিও বাড়বে, সেটেলমেন্টও কম হবে। এটা হলো নর্মাল সার্কামস্টেন্স, যদি না আমার নিচের দিকে কোনো প্রকার কোনো সফট ক্লে সয়েল বা এই ধরনের সার্কামস্টেন্স থাকে। তা আমি জাস্ট এক্সাম্পল আকারে ধরে নিচ্ছি যে আমরা একটা পার্টিকুলার সয়েল নিয়েছি, সেই সয়েলে আমাদের ভ্যালুগুলো আমাদের জানা আছে, আমরা টেস্টটা করে ফেলেছি এবং আমরা যে প্রজেক্টটা করতেছি এখানে সর্বোচ্চ অ্যালাউয়েবল সেটেলমেন্ট হলো 1 ইঞ্চি এবং আমরা ধরে নিচ্ছি যে এই সয়েলের অ্যাপ্রক্সিমেটলি 20% ভয়েড রেশিও যখন চেঞ্জ হচ্ছে, 20% ভয়েড রেশিও চেঞ্জ হওয়ার ফলে তার সেটেলমেন্ট 1 ইঞ্চি হয়। তাহলে 20% ভয়েড রেশিও চেঞ্জ মানে হলো ই নটের ভ্যালু যখন 0.8 ই নট হবে। সো আমি এক্সাম্পল আকারে এইরকম একটা লোকেশন নিয়ে নিলাম, তার মানে আমি এই লোকেশনটার আমার ভয়েড রেশিওটাকে বলতেছি 0.8 ই নট। ওকে, 0.8 ই নট, তার মানে আমার ভয়েড রেশিওটা ই নট থেকে যদি 0.8 ই নট পর্যন্ত চলে আসে তাহলে আমার সয়েলের সেটেলমেন্ট ঘটে যাবে 1 ইঞ্চি। এর চেয়ে বেশি সেটেলমেন্ট হলে আমি আর ফাউন্ডেশন দিতে পারবো না। তাহলে এইখান থেকে আমি ধীরে ধীরে একটা হরিজন্টাল লাইন টানি। হ্যাঁ, আমি একটা হরিজন্টাল লাইন টানি। একটা হরিজন্টাল লাইন টানলে এই হরিজন্টাল লাইনটা আমার 2 নম্বর কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, আর আমি কিছুক্ষণ আগে যে ভার্জিন কনসোলেশন কার্ভটা তৈরি করেছি আমার ভার্জিন কনসোলেশন কার্ভেও সে একটা পয়েন্টে হিট করবে, আমার ল্যাবরেটরি কার্ভকেও একটা পয়েন্টে হিট করবে, ভার্জিন কনসোলেশন কার্ভকেও হিট করবে। বোথ আর ফর 0.8 ই নট হুইচ ইজ 1 ইঞ্চি সেটেলমেন্ট হুইচ ইজ আওয়ার অ্যালাউয়েবল লিমিট। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে এই যে পয়েন্টে কাট করেছে এখান থেকে যদি ভার্টিক্যালি নিচের দিকে চলে আসি, এটা স্কেলিং করলে ভালো বোঝা যাবে, তো যাই হোক আমি র্যান্ডমলি বোঝানোর জন্য এখানে চলে আসলাম। ভার্টিক্যালি যদি নিচের দিকে চলে আসি আমি স্ট্রেসের দুটা ভ্যালু পাবো। স্ট্রেসের দুটা ভ্যালু পাবো। প্রথম যে ভ্যালুটা আসবে এটাকে আমি যদি ফর এক্সাম্পল আমি সিগমা 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এটাকে যদি আমি সামহাউ সিগমা 2 দ্বারা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, সিগমা 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং এটাকে আমি সিগমা 2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, একদম খুব সহজেই আমরা বুঝতে পারতেছি সিগমা 2 ইজ গ্রেটার দেন সিগমা 1। সিগমা 2 এর ভ্যালু সিগমা 1 এর থেকে বেশি, কিন্তু আমরা এই যে সিগমা 1 বা সিগমা 2 যেটাই পেয়েছি দুইটাই কিন্তু আমরা পেয়েছি 0.8 ই নটের জন্য বা 1 ইঞ্চি সেটেলমেন্টের জন্য। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের এই যে স্ট্রেসের যে ভ্যালুটা এটা কিন্তু আছে লগ স্কেলে। তো লগ স্কেলে থাকার কারণে দেখতে হয়তো বা মনে হতে পারে তাদের ভিতরে খুব একটা গ্যাপ নেই, কিন্তু লগ স্কেলে আমরা জানি 10 বেস হয়। তো 10 বেস যেহেতু হবে, হ্যাভ এ পসিবিলিটি, এটা কেস টু কেস আলাদা। আমার সিগমা 1 এর ভ্যালু কোনো কারণে এক্সাম্পল আকারে আমি বলছি, সিগমা 1 এর ভ্যালু যদি 50 হয়, সিগমা 1 এর ভ্যালু যদি 50 হয়, সিগমা 2 এর ভ্যালু এখানে 150ও হয়ে যেতে পারে, কারণ যেহেতু আমার লগ স্কেলে, তার মানে সিগমা 1 এর ভ্যালু যদি 50 হয় সিগমা 2 এর ভ্যালু 150 হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আমি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি সেটা একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা হলো আমরা ফার্স্টে ল্যাবরেটরি কার্ভ 2 করলাম, সেখান থেকে ভার্জিন কনসোলেশন কার্ভ 1 ধরলাম, আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট যেহেতু 1 ইঞ্চি এবং আমি সামহাউ টেকনিক আছে সেটা পরে আলোচনায় আসবে, যে জানতে পারলাম যে এই সয়েলের 20% ভয়েড রেশিও যদি চেঞ্জ হয় তাহলে 1 ইঞ্চি সেটেলমেন্ট হয় এবং যেটা আমার অ্যালাউয়েবল। সো আমি 20% ভয়েড রেশিও চেঞ্জে 0.8 এ গেলাম, এখান থেকে হরিজন্টাল লাইন দিলাম, হরিজন্টাল লাইন 2 নম্বর কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, আমার ভার্জিন কনসোলেশন কার্ভকে একটা পয়েন্টে হিট করলো। হিট করার পরে তাদের থেকে যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি, চলে আসলে একটা স্ট্রেস পেলাম 50 আর একটা স্ট্রেস পেয়ে গেলাম 150। আচ্ছা, এবার এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, এখান থেকে আমি যদি আসি, আমি ফর এক্সাম্পল আমি একটা প্রজেক্ট করতেছি, একটা প্রজেক্টে আমার ফাউন্ডেশনে ডিজাইন করতে হবে, আমার সেই প্রজেক্টটা
ফর সে 10 তলা একটা বিল্ডিং হবে, তাহলে 10 তলা একটা বিল্ডিং যেহেতু হবে, আমি অ্যাজ এ ডিজাইনার আমি এটার বিম লেআউট, কলাম লেআউট সব করলাম, করে একটা কলামকে নিয়ে আসলাম, একটা কলামের নিচে তো আমাকে ফুটিং দিতে হবে, তো ফুটিংও আমি চিন্তা করলাম, ফুটিংটা চিন্তা করে একটা এরিয়া ধরে বিয়ারিং ক্যাপাসিটিতে আসলাম। তো বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে আমি এসে দেখতেছি যে আমি যেই ডেপথে ফুটিংটা দিতে চাচ্ছি, এই ডেপথে এসে বা যেই ডেপথে আমি এই সয়েলটার অ্যানালাইসিস করতেছি, সেই ডেপথে আমার এখানে 80 পরিমাণ স্ট্রেস জেনারেট করে, ফর এক্সাম্পল 80 পরিমাণ স্ট্রেস জেনারেট করে। এখন এবং এই 80 পরিমাণ স্ট্রেস জেনারেট করতেছে আমার এই কলাম থেকে। যদি আমি 10 তলা বিল্ডিং চিন্তা করি, 10 তলা বিল্ডিং চিন্তা করতেছে, কলাম থেকে ফুটিং এ 80 পরিমাণ স্ট্রেস আসতেছে। এখন একজন ইঞ্জিনিয়ার সে যদি ল্যাবরেটরি কার্ভ ব্যবহার করে, তাহলে তার হিসাবে কি বলে? তার হিসাবে বলতেছে যে ফ্রম ল্যাবরেটরি কার্ভ এই ডেপথের সয়েলের উপরে যদি 50 পরিমাণ স্ট্রেস চলে আসে, তাহলে তার সেটেলমেন্ট হয়ে যায় 1 ইঞ্চি, আর স্ট্রেস যদি 50-র চেয়ে আরো বেড়ে যায়, সেটেলমেন্ট 1 ইঞ্চির চেয়ে বেড়ে যাবে। সো 1 ইঞ্চির চেয়ে সেটেলমেন্ট যদি বেড়ে যায়, তাহলে আমার অ্যালাউবেল লিমিট এক্সিট করে যাবে। সো সে বলবে যে না, এই ডেপথে ফাউন্ডেশন দেওয়া যাবে না, আমাকে আরো নিচের ডেপথে যেতে হবে, যেখানে আমি কম্পারেটিভলি আরো ভালো মাটি পাবো, যেই মাটির সিগমার ভ্যালু আমার এই যে 0.8 এর সিগমার ভ্যালু 80 মতন হবে। সুতরাং তার সলিউশন হলো যে আমি এখানে ফুটিং দিতে পারবো না। হয়তো বা সে 5 ফিট বা 6 ফিট ডেপথের মাটি নিয়ে অ্যানালাইসিস করতেছে, তখন সে বলবে যে না, তাহলে 6 ফিটে ফাউন্ডেশন দেওয়া যাবে না, আমি 8 ফিট 9 ফিটে ট্রাই করি। এবং সে হয়তোবা 8 ফিট 9 ফিটে গিয়েও দেখলো 80 পাচ্ছে না, সে হয়তোবা 65 পাচ্ছে, 70 পাচ্ছে, তখন সে হয়তোবা সলিউশন দিবে না, তাহলে হয়তোবা ম্যাট ফাউন্ডেশনে যেতে হবে বা পাইল ফাউন্ডেশনে যেতে হবে। তাহলে ল্যাবরেটরি কার্ভ যে ব্যবহার করলো, তার সলিউশনটা তখন ম্যাট ফাউন্ডেশন বা 6 ফিটের জায়গায় হয়তোবা 8 ফিট 9 ফিট অথবা পাইল ফাউন্ডেশনে চলে গেল। কিন্তু আরেকজন ইঞ্জিনিয়ার উনি কি করলেন, উনি এই ল্যাবরেটরি কার্ভটা করে এই সামান্য একটু মডিফিকেশন করে ভার্জিন কনসোলেশন কার্ভটা তৈরি করলেন। ভার্জিন কনসোলেশন কার্ভটা তৈরি করে উনি দেখতেছেন যে এই 0.8 পরিমাণ ভয়েড রেশিও চেঞ্জ হওয়ার জন্য যে স্ট্রেসটার প্রয়োজন, হুইচ ইজ অলমোস্ট 150 মানে হলো আমার 10 তলা বিল্ডিং 80 পরিমাণ স্ট্রেস দিতেছে। তার মানে এই লেভেলে 10 তলা বিল্ডিং যদি 80 পরিমাণ স্ট্রেস দেয়, 150 আসার জন্য সেখানে হয়তো আমার 17-18 তলা বিল্ডিং লাগবে। তার মানে ওই ইঞ্জিনিয়ার বলবেন যে না, আপনার এখানে যে পার্টিকুলার সয়েল আছে, সে পার্টিকুলার সয়েল তো খুব ইজিলি আমার 80 পরিমাণ স্ট্রেস নিতে পারে, বরঞ্চ আপনি যদি ভবিষ্যতে এখানে এই ডেপথেই 5-6 ফিট ডেপথেই 10 তলা বিল্ডিং এর জায়গায় যদি আপনার 12 তলা বিল্ডিং বা 15 তলা বিল্ডিংও করতে হয়, তাও আপনি সেফ থাকবেন, কারণ আপনার ক্যাপাসিটি আছে কত, অ্যাপ্রক্সিমেটলি 150 পরিমাণ। আপনার 150 পরিমাণ স্ট্রেস না আসলে 1 ইঞ্চি পরিমাণ সেটেলমেন্ট হবে না। তার মানে বোথ দ্য কেসেস, বোথ ইঞ্জিনিয়ার আর ইজ কারেক্ট, দুইজন ইঞ্জিনিয়ারই ঠিক আছেন, কিন্তু যে ল্যাবরেটরি কার্ভ তৈরি করলেন উনি অনেক ইকোনমিক্যাল সলিউশন দিতে পারলেন না, ওনার এক্সপেন্সিভ সলিউশনে চলে যেতে হলো। আর আরেকজন ইঞ্জিনিয়ার যিনি ভার্জিন কনসোলেশন কার্ভটা ব্যবহার করলেন, উনি অনেক ইকোনমিক্যাল একটা সলিউশন দিতে পারলেন এবং রিলায়েবল অলসো, এবং বোথ আর কারেক্ট, বাট একটা ইকোনমিক্যাল আরেকটার চেয়ে অনেক বেশি। সো অ্যাকচুয়ালি ভার্জিন কনসোলেশন কার্ভটার মেইন ফাংশনটাই হলো এটা, যে আমার সয়েলের প্র্যাকটিক্যালি যেই ক্যাপাসিটিটা আছে, সেই ক্যাপাসিটিটাকে আমি ওভারলুক না করে সেই ক্যাপাসিটিটাকে আমি কনসিডার করে আমি প্র্যাকটিক্যাল। কারণ আমরা যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার কোনো ডিজাইন করতে চাবো, তখন কিন্তু আমাদের প্রথম টার্গেট হলো সেফ ডিজাইন, সাথে কিন্তু ইকোনমিক্যাল ডিজাইন। সুতরাং আমি যদি একটা প্রজেক্টের ফাউন্ডেশনে এইভাবে জাস্ট 1% সেভ করে ফেলতে পারি, জাস্ট 1%, টোটাল ফাউন্ডেশনের যদি 1% সেভ করে ফেলতে পারি, লাইক হলো আমাদের ভার্সিটির মতন ভার্সিটির বা প্রজেক্টের যদি এক্সাম্পল আকারে বলি, শুধুমাত্র ফাউন্ডেশনের 1% সেভ করতে পারলেও হয়তো বা কয়েক কোটি টাকা সেভ হয়ে যাবে। সুতরাং একজন ইঞ্জিনিয়ারের জাজমেন্টের উপর বেস করে দেখা যাচ্ছে যে কয়েক কোটি টাকার খরচ কম বেশি হয়, এবং একটা ছোটখাটো প্রজেক্টও দেখা যাবে 2-3 লাখ টাকা বা 5-10 লাখ টাকা ইজিলি সেভ করা যাবে। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা আমরা নরমালি কনসোলেটেড সয়েলের জন্য দেখলাম, এবার একটু আমি ওভার কনসোলেটেড সয়েলের জন্য চলে যাচ্ছি। ওভার কনসোলেটেড সয়েল এবং নরমালি কনসোলেটেড সয়েলের জন্য আমি বলেছিলাম কাজটা আমাদের অলমোস্ট সেম, শুধুমাত্র একটু পার্থক্য আছে, সেটা একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানেও এই একই রকম কার্ভ, এই 2 নম্বর কার্ভটা হলো কি আমাদের ল্যাবের কার্ভ, 2 নম্বর কার্ভটা হলো কি আমাদের ল্যাবের কার্ভ, আর 3 নম্বর কার্ভ নরমালি কনসোলিডেশনের জন্য 3 নম্বর কার্ভটা ছিল রিমোল্ডেড কার্ভ, সো ওইটা আমি ইগনোর করতে বলছি। কিন্তু এইখানে কিন্তু বিষয়টা হলো রিবাউন্ড কার্ভ, এই রিবাউন্ড কার্ভটা হলো
গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করে একটা সার্টেন পরিমাণ স্ট্রেস দিয়ে এরপরে আবার আনলোড করি, এই আনলোড করলে যে ঘটনাটা হয় সেটাই হলো আমার রিবাউন্ড কার্ভ। এখন এই যে 3 নম্বর কার্ভ যেটা রিবাউন্ড কার্ভ, এই 3 নম্বর কার্ভটা কিন্তু বা এই যে রিবাউন্ড কার্ভটা কিন্তু সয়েলের ওভার কনসোলিডেট অবস্থা। এটা কিন্তু একটু বুঝতে হবে আমাদের। এই 3 নম্বর কার্ভে কিন্তু সয়েলের অবস্থান ওভার কনসোলিডেট। গত ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল আমাদের অ্যাকর্ডিং টু ASTM আমরা 25 kPa দিয়ে শুরু করি, করতে করতে আমরা 1600 kPa পর্যন্ত লোড দিই। তার মানে আমি এই যে লোকেশন যেটা আছে এইখানে যখন চলে আসব, which is আমরা যখন এইখানে চলে আসব, এই লোকেশনে আমরা 1600 পরিমাণ স্ট্রেস দিয়ে দিছি। এরপরে যখন আমরা আনলোড করব 1600 থেকে 800 করব, তখন হয়তো আমরা এরকম লোকেশন পাবো, 800 জায়গায় 400 জন্য এরকম লোকেশন। সুতরাং এই যে আমরা 800 লোকেশন যখন আসছি, তার মানে কি আমার সয়েলে বর্তমানে কাজ করতেছে 800, কিন্তু সে অলরেডি 1600 এক্সপেরিয়েন্স করে আসছে। তার মানে আমার এই লোকেশনে কিন্তু সয়েল ওভার কনসোলিডেট। আবার এইখানে যখন আসবে তার উপরে 400 কাজ করতেছে, কিন্তু এই সয়েল অলরেডি আমার 1600 এক্সপেরিয়েন্স করে আসছে। সুতরাং এটা কিন্তু ওভার কনসোলিডেট অবস্থা। তার মানে আমি এখান থেকে যে জিনিসটা বুঝতে পারতেছি, আমার 3 নম্বর কার্ভটা হলো সয়েলের ওভার কনসোলিডেট অবস্থাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আমি যেই সয়েলটা বর্তমানে আলোচনা করতেছি, এর আগেরটা ছিল নরমালি কনসোলিডেট, আর এখন যেটা নিয়ে কথা বলছি এটা হলো ওভার কনসোলিডেট। সো সয়েল যদি ওভার কনসোলিডেট হয় তাহলে প্রেজেন্ট প্রেসারের চাইতে প্রি কনসোলিডেশন প্রেসার কি হবে? বেশি হবে। তাহলে আমার সিগমা সি যেখানে থাকবে, সিগমা নট তার থেকে কিছুটা বামে থাকবে। মানে হয়তোবা আমার প্রেজেন্ট প্রেসার হয়তোবা 50, কিন্তু সে তার লাইফ টাইমে হয়তোবা 100 এক্সপেরিয়েন্স করছে। তাহলে এই সিগমা সি হলো গিয়ে 100 আর সিগমা নটটা হলো গিয়ে 50। তাহলে আগের মতনই কাজ, শুধু পার্থক্য হলো আমি আগে আমার নরমালি কনসোলিডেটের জন্য কি ছিল, সিগমা নট আর সিগমা সি সেম পয়েন্ট ছিল, ওখান থেকে একটা লাইন ভার্টিক্যালি উপরের দিকে গিয়েছিল। আর এখানে যেহেতু আমার দুইটা আলাদা আলাদা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকেই আমাকে কি করতে হবে, দুইটা ভার্টিক্যাল লাইন উপরের দিকে এক্সটেন্ড করে দিতে হবে। আর আগেরটার মতন ই নট থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে যেতে হবে, আর 0.4 ই নট থেকেও একটা হরিজন্টাল লাইন নিয়ে যেতে হবে। তাহলে 0.4 ই নট যে হরিজন্টাল লাইন, সেটা আমার 2 নম্বর কার্ভকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সো এটা এখানেই থাক। আর সিগমা নট থেকে যে ভার্টিক্যাল লাইনটা উপরের দিকে চলে গেছে, সিগমা নট থেকে যে ভার্টিক্যাল লাইনটা উপরের দিকে চলে গিয়েছে, আর ই নট থেকে যে লাইনটা চলে গিয়েছে, তারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। সেই পয়েন্টটা হলো এইচ পয়েন্ট। সেই পয়েন্টটা হলো এইচ পয়েন্ট। ই নটের থেকে হরিজন্টাল লাইন আর সিগমা নটের ভার্টিক্যাল লাইন, এরা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ইন্টারসেক্টিং পয়েন্ট হলো এইচ। এই এইচ পয়েন্ট থেকে এইচ জে, এই এইচ পয়েন্ট থেকে এইচ জে একটা লাইন ড্র করতে হবে, হুইচ ইজ প্যারালাল টু 3 নম্বর কার্ভ। এইচ থেকে একটা লাইন ড্র করতে হবে এইচ জে, হুইচ উইল বি প্যারালাল টু 3 নম্বর কার্ভ। এখন প্রশ্নটা হলো যে এই জে পয়েন্ট পর্যন্ত কেন, আর সেটা 3 নম্বর কার্ভের প্যারালাল কেন? প্রথম কথা, 3 নম্বর কার্ভ হলো সয়েলের ওভার কনসোলিডেট অবস্থা। 3 নম্বর কার্ভ হলো সয়েলের ওভার কনসোলিডেট অবস্থা। আর যে পয়েন্ট, যে পয়েন্টটা কোথা থেকে এসেছে, যে পয়েন্টটা এসেছে সিগমা সি থেকে। সিগমা সি হলো একটা বেঞ্চমার্ক। তার মানে সিগমা সি এর আগে সয়েল ওভার কনসোলিডেট, সিগমা সি এর পরে সয়েল কি হয়ে যাবে, নরমালি কনসোলিডেট। সুতরাং সিগমা সি এর আগ পর্যন্ত সয়েলের বিহেভিয়ার থাকবে অ্যাজ এ ওভার কনসোলিডেট। আর 3 নম্বর কার্ভটা হলো সয়েলের ওভার কনসোলিডেট অবস্থা। তার মানে সিগমা সি এর আগের বিহেভিয়ার এবং 3 নম্বর কার্ভের বিহেভিয়ার, যেহেতু দুইটা একই সয়েল, তাদের বিহেভিয়ার সেম হবে। তো সেম টাইপের বিহেভিয়ার হলে তাহলে পরস্পর তারা প্যারালাল হবে। এই কারণেই এইচ থেকে এই সিগমা সি এর ভার্টিক্যাল লাইন পর্যন্ত একটা প্যারালাল লাইন টানবো আমরা সি, যেটা ওভার কনসোলিডেট। তার প্যারালাল একটা লাইন এঁকে ফেলবো, যে পয়েন্ট পেয়ে যাব। এরপরে যে পয়েন্ট আর কে পয়েন্টকে সরাসরি যোগ করে দিব। যোগ করে দিলেই যে এইচ জে কে, এইচ জে কে যে লাইনটা পাওয়া গেল, এটাই হলো আমাদের ওভার কনসোলিডেট সয়েলের ভার্জিন কনসোলিডেশন কার্ভ। এটাই আমাদের ওভার কনসোলিডেট সয়েলের ভার্জিন কনসোলিডেশন কার্ভ। সো এইটা আমার মনে হয় অলরেডি আইডিয়া করা গেছে, যেহেতু আগেরটা বোঝা গেছে। এবং এইটাও এই একইভাবে আমি যদি নরমালি কনসোলিডেট সয়েলের সাথে আমি এটাকে কম্পেয়ার করতে চাই, ওই একইভাবে আমি চাইলে লাইক হলো এখানে একটা
বেঞ্চমার্ক দিয়ে যদি ডটেড লাইন করি, ডটেড লাইন করলে আবার দুইটা পয়েন্ট আসবে, সেখান থেকে যদি আবার ভার্টিক্যাল লাইন টানি, ওই একই এক্সাম্পল, একই টাইপের এক্সাম্পল, যে ভার্জিন কনসোলেশন কার্ভ ব্যবহার করে আমি মাচ মোর ইকোনমিক্যাল অ্যান্ড ইফিশিয়েন্ট সলিউশন দিতে পারবো। তো এটাই অ্যাকচুয়ালি আমাদের ল্যাবরেটরি কার্ভ থেকে ভার্জিন কনসোলেশন কার্ভ কিভাবে বের করতে হয় সেটা, এবং ভার্জিন কনসোলেশন কার্ভের ইউজ নরমালি কনসোলিডেটেড সয়েলের জন্য কিভাবে করতে হয় এবং ওভার কনসোলিডেটেড সয়েলের অ্যাপ্লিকেশন সেম, বাট কার্ভটা তৈরি করার প্রসেসটা কিছুটা ডিফারেন্ট। তো যাই হোক, আমি আলোচনাটা এখানে আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা একটা সয়েলের সেটেলমেন্ট, টোটাল সেটেলমেন্ট বিভিন্ন সার্কামস্টেন্সে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব।